শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে অনেকখানি সকাল সকাল উঠেছি আর শুরু করে দিয়েছি ঘরবাড়ি পরিপাটি। অপরিষ্কার ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করব। প্রত্যেক দিন আমাদের হাউস ওয়াইফদের একটাই রুটিন, সেটা হচ্ছে ঘরের কাজকর্ম, বাসন মাজা, জামাকাপড় কাচা, রান্না, সবটাই আর কি। তো আমার অনেক বন্ধুরা চিন্তায় আছো আমি কেন ভিডিও দেইনি। তো যেহেতু কাল আমি একটু দোকানে গেছিলাম, সন্ধ্যাবেলা করে আমি ভিডিও এডিটিং শেষ করি। তো সন্ধ্যাবেলা না ওই দোকানে গিয়ে আর ভিডিওটা এডিট করতে পারিনি। বাড়িতে এসেছিলাম, একটু রাত হয়ে গেছিল। আর তারপরে মেয়েদেরকে নিয়ে পড়তে বসিয়ে বেশ অনেকখানি রাত হয়ে গেছিলো। ভেবেছিলাম অর্ধেক রাত পর্যন্ত এডিটটা শেষ করব, তারপরে গিয়ে ঘুমাবো। কিন্তু এডিট করতে করতে যে কিভাবে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। 12টা পর্যন্ত জেগেছিলাম, তারপরে আর জাগতে পারিনি। ওই কারণে পরের দিন এই রান্না বান্না কাজ কর্ম সংসারের যাবতীয় পরিপাটি শেষ করে তারপরে কিন্তু আমি 1:30 থেকে এডিটিং শুরু করেছি। তবে জানি না কখন শেষ হবে আর কখন পোস্ট হবে। এমনিতেও তোমাদের সঙ্গে বলা আছে 2টোর সময় ভিডিও দেব, কিন্তু আমার মনে হয় না যে 2টোর সময় আজও দিতে পারবো। এতগুলো কাজ একা করা, বাচ্চা কাচ্চা সামলানো, পড়ানো, সব কিছু মিলে আমার যেন এই যে ভিডিওটাই টাইমে আমি দিতে পারছি না। তো যাই হোক, ঘর গোছাতে গোছাতে শোকেসটাও গুছিয়ে নিয়েছিলাম আর একটু মুছেও নিয়েছি। তো এইভাবেই গুছিয়েছি আর কি। জিনিসপত্রগুলো একদম নিচের থাকায় ছিল, তো ঈশা বারবার নষ্ট করে ফেলছিল বলে না একটুখানি ওপরের থাকে তুলে রেখেছি। আর নিচের যে তাকগুলোই ছিল সেগুলোই শোকেজে আমি সমস্ত কাচের জিনিসপত্র রেখেছি, কারণ আমার মেয়ে নিচেই রাখলে কোনো জিনিসই রাখতে দিচ্ছে না। তো ওখানটা একটু হাতে কম পাবে, ওই কারণে একটুখানি উঁচুতে রেখেছি। সকাল সকাল এই কাজগুলো যে কতটা কষ্ট করে করতে হয় কি বলবে। এত তাড়াহুড়োর মধ্যে থাকি, তার মধ্যে 11টা 20-র মধ্যে ঈশাকে স্কুলে দিয়ে আসতে হয়। তো ওই স্কুলে দিয়ে এসে রান্না করি, কোনো দিন রান্না বসিয়ে রান্না হয়, এদিকে দৌড় মেরে স্কুলে দিয়ে আসি। এইভাবে না আমার কাজকর্মগুলো করতে হয়। আর ঘড়ি দেখে একটুখানি করে কাজ করি, ঘড়ি দেখে একটুখানি করে করি, এইভাবেই করতে হয় আর কি। এই যে সময়টা, এই যে বয়সটা, এই বয়সটা যে কতটা তোড়ঝাপের কি বলবো। বিয়ের আগে আমরা কিন্তু একরকম থাকি, সংসারের কাজকর্মের প্রতি আমাদের একটা আলাদা রকম আলিশি ভাব থাকে। তো তারপরে গিয়ে যে জীবনটা আসে আর কি বিয়ের পরে, কিছুদিন তো বেশ ভালোই কাটে। তারপরে যখন এই বাচ্চা কাচ্চা মানুষ করা থেকে শুরু করতে হয়, তখনই হয়ে যায় আমাদের তোড়ঝাপের জীবন শুরু। এই জীবনটাই কিন্তু নিজের প্রতি খেয়াল রাখার একদমই সময় থাকে না। কখন বাচ্চাদের স্কুলে নিয়ে যাব, কখন টিউশনে নিয়ে যাব, কখন ঘর গোছাবো, কখন হাজব্যান্ডের জন্য টাইমে রান্না করব, কোন খাবারটা খেতে ভালোবাসে সেটা করতে হবে, কীরকমভাবে ঘর গুছিয়ে রাখলে দেখতে ভালোবাসে সেটা করতে হবে, বাচ্চা কাচ্চা আবার কোনটা রাঁধলে খাবে না, কি করলে পছন্দ করবে না সেদিকেও খেয়াল রাখতে হবে। তার পাশাপাশি এই যে বয়সটা, এই সময়ে গিয়ে বাবা মারও কিন্তু অনেক শরীর খারাপ থাকে, তাদেরকেও দেখাশোনা করা, সব মিলে বলতে পারো এই যে সময়টা প্রচুর তোড়ঝাপের। এই যে 27-28 বছর বয়স হলে আমাদের কিন্তু প্রচুর তোড়ঝাপের মধ্য দিয়ে যায়। 2টো বাচ্চা হয়ে যায় প্রায় মেয়েদেরই। আর তার সঙ্গে সঙ্গে সংসারের কাজকর্ম সব কিছুই মিলে আর কি নিজের প্রতি সময় দেওয়ার খেয়ালটাই আর থাকে না। আর এই বয়সটায় শখ, শান্তি, আহ্লাদ সব কিছুই মনের মধ্যে বেশি থাকে। তবে এই সময়টাই সময় পাওয়া যায় না, তা না হয় পয়সার সমস্যা, টাকার সমস্যা, তা না হয় সংসারে কোনো না কোনো সমস্যা। তো সব কিছু মিলে যখন গিয়ে আর সময় পাওয়া যায় আর কি, তখন কিন্তু বেশ লেট হয়ে যায়। এর থেকে আরও 10 বছর পরে গিয়ে তখন দেখা যাচ্ছে হাতে সময় থাকে, টাকা থাকে, কিন্তু তারপরে আর শখ শান্তিগুলো আর থাকে না। তো বোঝো কেমনভাবে আমাদের মধ্যবিত্ত ঘরের দিনকাল আর কি যায়। তো যাই হোক, ওই কারণে চেষ্টা করি নিজের মনের শখ শান্তিগুলো এই সংসারের ভিতরে তোড়ঝাপের মধ্য থেকেও একটু একটু করে পূরণ করতে। তো আমার হাজব্যান্ড যেদিনই বাড়ি থাকে না কেন আর কি, সেই দিনই বলে চলো কোনো একটা জায়গা থেকে ঘুরিয়ে আনি। কারণ আমাদের আশেপাশে প্রচুর স্পট আছে খুব সুন্দর সুন্দর, যেখানে গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটানো যায়, বসে থাকা যায়, আর মনটাও খুব ভালো লাগে। তো বলে চলো বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসি, একটুখানি খাই, একটুখানি পা মেলে বসে থাকি, বেশ ভালো লাগবে। এই যে জিনিসটা বোঝে, এটাই কিন্তু কজন বোঝে আর কি। তো যাই হোক, কপাল করে হাজব্যান্ড পেয়েছি, যার কারণে নিজের শখ আহ্লাদগুলো
অনেক ভালোভাবে পূরণ করতে পারি। হয়তো খুব বেশি আহামরি ইনকাম আমাদের নেই, তারপরে যতটুকু ইনকাম আছে আমাদের সবার এই জিনিসটা বুঝতে হয়, ওই ইনকামের মধ্যেই কিন্তু আমাদের সব কিছুই করতে হবে। অনেকেই ভাবতে থাকি আমরা যে ইনকাম কম, আমাদের কাছে হাতে টাকা পয়সা নেই, সকাল্লাদ এত কেন আসবে। তো এটাই কিন্তু ভুল ধারণা। এই সময় পেরিয়ে যাবে, আর কখনোই আসবে না। আর অবশ্যই ভবিষ্যতে আমাদের সবারই কিন্তু টুকটাক তখন অবস্থা ভালো হয়েও যায়, কাছে টাকা পয়সাও থাকে, কিছু গস্তিত করে নিতে পারি আমরা। তখন গিয়ে না এই বয়সটাও আর থাকে না। আর এই যে ছেলে মানুষই বুদ্ধি যেগুলো আর কি, ঘুরতে যাব, খাবো, এটা করব, এটা কিনবো, সেটা কিনবো, এই জিনিসটাও আস্তে আস্তে করে উঠে যায় মন থেকে। তো জীবনে কি আর পেলাম তখন গিয়ে মনে হয়। ওই কারণে আমার মনে হয় সময় থাকতে সময়ের মূল্য দিয়ে নিজের শখ আহ্লাদগুলো আগে পূরণ করা দরকার। তো যাই হোক, বাচ্চা কাচ্চা বড় হবে, তাদের ভবিষ্যৎ নিয়ে তারা কিন্তু ব্যস্ত থাকবে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পার্সোনালিটি থাকে, আর এরকমই কিন্তু যে বাচ্চাগুলো আমরা কষ্ট করে মানুষ করছি তাদেরও কিন্তু যখন বড় হবে আলাদা একটা পার্সোনালিটি চলে আসবে। তো তারা তাদের জীবন নিয়েই ব্যস্ত থাকবে, পড়াশুনো, কাজকর্ম, তারাও নিজের জীবনে কিভাবে দাঁড়ানো যায় সেইটা নিয়ে আর কি ভাবতে থাকবে। তখন গিয়ে না বাচ্চা কাচ্চাগুলো এতটা দূর হয়ে যাবে যে আমাদের একাকিত্বর জীবন কাটাতে হবে। তো যাই হোক, অনেকে আমাকে বলে থাকে আমার তো দুটো মেয়ে, আমার সারা জীবন একাকিত্বই থাকতে হবে। তো এই কথাটা আমি না কখনোই বুঝে উঠতে পারি না, মানুষ কেন এরকম বলে। একমাত্র কি পুত্র সন্তান হলেই কি একাকিত্ব দূর হয়ে যায়? আমরা তো এটা নিয়ে কখনো ভাবি না যে দুটো মেয়ে আছে, কিভাবে আমাদের একাকিত্বর জীবন বয়সকালে আমাদের কাটাতে হবে। আমাদের মনে হয় ছেলে মেয়ে দুটোই সমান। তো অনেকে এরকম ভাবতে থাকে, বলতে থাকে জমি আছে, ঘর আছে, তো ছেলে নেই, আর পুত্র সন্তান হলেই নাকি একমাত্র নিজের একাকিত্ব দূর হয়, অনেক কিছু উপকার হয়। যাই হোক, তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, আমার দুটো মেয়ে আছে বলে কি আমাদের কি বয়সকালে দেখার কেউই হবে না? আমাদের কি সারা জীবন এরকম খেটে খেটেই খেতে হবে? তো এইটাই আর কি প্রশ্ন থাকলো। নিজের জীবন সম্পর্কে অনেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেগুলো আমাকে অনেকটা বেশি ভাবাচ্ছে, আর মানুষ বলছে বলেই তোমাদেরকে বললাম। তো আমরা এটা নিয়ে ভাবি না, কিন্তু এখন এই যে মানুষ ভাবাচ্ছে বলে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, প্লিজ তোমরা জানিও। যাই হোক, দেখো গল্প করতে করতে অনেকখানি কাজও এগিয়ে নিয়েছি, উনুনটাও লেপে নিয়েছি, আর তারপরে এখন যাব এই যে পুকুরে বাসন মাজতে। কতগুলো বডিগার্ড দেখো পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, সব থেকে বড় বডিগার্ড আমার পেছনেই আসছে। তো এই যে এতগুলো বাসন পুকুরে মাজতে চলে এসছে, আমার মেয়ে কিন্তু এই সানের এক পাশেই বসে আছে, ওকে দেখা যাচ্ছে না। আমি যখনই কাজ করি এরকম আমার পেছন পেছন ঘুরতে থাকে। আর সিমরান তো একটু বড় হয়েছে, ওর তো ভোরে উঠে স্কুলে চলে যেতে হয়। আবার যখন এই যে 11টার সময় বাড়িতে আসে, ভাত খেয়ে গা ধুয়েই আবার ওকে টিউশন পড়াতে আসে, পড়তে বসে, ওই কারণে ওকে আর ঠিকমতো দেখানো হয় না। যাই হোক, প্রচুর বাসন আছে আর গামলাই করেই এনেছে, ওই কারণে এই গামলাটায় আগে আমি বাসন আনতাম, পুকুরে অনেক বাসন ধরে এটার মধ্যে, একটা পাশ ফেটে যে কি বাজে অবস্থা হয়ে গেছে কি বলবো। এই ফাটা গামলায় বাসন আনতে গেলে একদিক থেকে দুমড়ে যায়, আর বাসন ভারী বাসনের গামলা তো তোলাই যায় না এটা। তবুও কষ্ট সৃষ্টি করে চালাচ্ছি। দেখি এরকম ছোট্ট গামলা পেলে আবারও একটা কিনে নেব, যেটার গর্তটা একটু বেশি হয়, গভীরটা, অনেক জিনিসপত্র ধরে। তো দেখো সকালবেলা একদম নিস্তব্ধ হয়ে আছে, কোনো রকম রোদ্দুর নেই, হাওয়া নেই, একদম পুরো গুমসট গরম টাইপের। এতটাই গরম লাগছে না সকালের টাইমে, কি বলবো। এমনিতেও আজকে 2 দিন প্রচুর গরম, মনে হচ্ছে কাল থেকে বৃষ্টি হবে। মাঝে মধ্যে তো মেঘ করছে, এমনভাবে অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে বলে। তো যাই হোক, আজকের ভিডিওটাও হয়তো টাইমে দিতে পারবো না, তার জন্য সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তোমরা অনেক অধীর আগ্রহে বসে থাকো ভিডিও কখন দেব। তারপরেও আমি ঠিকমতো দিয়ে উঠতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, দেখো প্রত্যেকটা বাসন খুব তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। এখানে তুমি 1 গামলা কি 3-4 গামলাও যদি একসাথে আনো না, তারপরেও না মাজতে ধুতে কোনো রকম কষ্ট হবে না, এতখানি তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো ঘরে আর ধুই না, কারণ আমার ওই বেসিনটা প্রচুর ছোট, যেখানে একটা বাসন ধুতে গেলে পানি চারিদিকে হয়ে যায়। আর বাসন জিনিস, জামাকাপড় জিনিস একটু সুন্দরভাবে আগলিয়ে ধুয়ে না নিতে পারলে কিন্তু ভালো লাগে না। তো এখান থেকে পরে আবার আমি 1 গামলা পানি কলের পানি দিয়ে ধুয়ে নিই, তাহলেই হয়ে যায়, কলের পানিতে চুবিয়ে তারপরে তুলে নিই। তো যাই হোক, দেখো কত তাড়াতাড়ি প্রত্যেকটা বাসন মাজা ধোয়া কমপ্লিট। আর এখন যে শুকনোর সময় আসছে, উঠোনটা পুরো শুকিয়ে যাবে, এরপর থেকে বড় উঠোন ঝাড়ু দেওয়াও তোমাদের সঙ্গে আমি আবার শেয়ার করতে পারবো।
উঠোন কাটান একদম ঝাড়ু দিয়ে চকচকে করে রাখবো, তাহলেই তো ভালো লাগে বলো। আজ দেখি যতটুকখানি শুকিয়েছে ততটুকখানি এক্ষুনি পরিষ্কার করে ফেলবো। ইটের ওপরগুলো পুরো শুকিয়ে গেছে, ধারগুলো একটু কাদা কাদা আছে, তবে ওই যতটুকু আছে এগুলো পরিষ্কার করে ফেলবো। বাসনগুলো ঘরে রেখে আসলাম। আর দেখো চারিদিক থেকে বোতল টতল এদিক ওদিক হয়ে আছে, এগুলো ঝাড়ু দেওয়া পরিষ্কার করা প্রচুর বেশি সমস্যা, তারপরেও তুলে তুলে পরিষ্কার করে ফেলবো। যখন বর্ষা হয় বন্যা হয় তখন চারিদিক থেকে ভেসে আসে আর এভাবে উঠোনেই শুকিয়ে থাকে, আর একটু একটু করে পরিষ্কার করতে করতে হয়েও যায়। তো যাই হোক বোতল টতলগুলো তুলে তুলে ফেলছিলাম। নিচের এই যে শুকনো দেখা যাচ্ছে, এখানে কিন্তু প্রচুর কাদা, ড্যাব ড্যাব করছে, পা দিলে পা পুঁতে যাচ্ছে। তো ওই কারণে ওগুলো আর খুব একটা ঝাড় দিচ্ছি না। আরও 2-1 দিন যাবে, একটু ভালো শুকিয়ে যাবে, তখন ভালোভাবে ঝাড়ু দিতে পারবো। আর ওই যে হাঁসগুলো না উঠোনে সবসময় চলাচল করে, তাদের পা ছাপ পড়ে পড়ে আরও বেশি যেন বোত কাদা মতো হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমার মেহেন্দি গাছ আছে, মেহেন্দি গাছ তলাটা পাতায় পুরো পুড়ে ছিল, পাতাগুলো ঝাড় দিয়ে একধার করে নিলাম। আর নারকেল পাতাগুলো ওখানে রেখেছি, এখান থেকে চেঁচে কাঠিগুলো আগে বার করে নেব, তারপরে পাতাগুলো ছাদে নিয়ে যাব শুকানোর জন্য। এদিকে দেখো কাজ করতে করতে কত বড় একটা সর্বনাশ হয়ে গেছে। এত বড় 2 কেজি 2.5 কেজি ওজনের একটা মুরগি শিয়ালে এসে মেরে ফেলেছে। কিছুই বলার নেই জানো তো, এরকমভাবে যখন ক্ষতি করে দিয়ে যায় কতটা বেশি খারাপ লাগে কি বলবো। আর এই যে আবার মেঘলা মেঘলা করছে, বৃষ্টি নামবে, যেই না মুরগি ছাড়বো ওই পুকুরের পাড় থেকে 2-3টে করে শিয়াল আসবে আর এরকমভাবেই ধরে মেরে ফেলবে। মাত্র 2-3টে দিন হলো ভালোভাবে ওদেরকে একটু ছাড়ছিলাম, এর মাঝে এই ক্ষতিটা করে দিয়ে গেল। অনেকটাই মন খারাপ লাগছিল, কষ্ট করে যে জিনিস হাতে করে পোষা হয় সেটা যখন নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, কত খারাপ লাগে বলো তো। তো সবথেকে বড় মুরগি আমার ওইটাই ছিল, আর তারপরে যেগুলো আছে ওই 1-1.5 কিলো করে ওজনের আছে। তো হাজব্যান্ডকে আমি এর মাঝে ফোন করলাম, বললাম যে এরকম বড় একটা মুরগি মেরে দিয়ে গেছে। তো হাজব্যান্ড বলছিল যে সবথেকে মুরগি যেটা এখন বড় আছে আপাতত আর কি, সেটাই আজকে জবাই করে রান্না করতে। তো এত বেশি মায়া লাগে জানো তো, পোষা জিনিস খেতে গেলেও কিন্তু মায়া লাগে। ওটা আমি জবাই করব কিভাবে সেটাই বুঝতে পারছি না। তো আমি জবাই করিনি, আমি বললাম বাড়িতে এসো তারপরেই হবে। বলছিল এভাবে যদি রেখে দিই একটা একটা করে রোজ এসে মেরে দিয়ে যাবে, তার থেকে ভালো 2-3 দিন বাদে বাদে একটা করে মুরগি জবাই করে খেয়ে নিতে। আর তার থেকে আরেকটা বড় সমস্যা, এই যে সামনে শীতকালটা আসছে, এই টাইমে মুরগির রোগ হয় আর ওই রকমভাবেই মারা যাবে ঘন ঘন। তো দেখি এবার থেকে 2-1 দিন বাদে বাদে 1-2টো করে মুরগি জবাই করে খেয়ে ফেলবো। এদিকে দেখো আমি যে বললাম না আজকে কী রান্না করছি, আমার ননদ সকাল সকাল কুমড়ো গাছ কেটেছিল, তো অনেকটা কুমড়ো শাক দিয়ে গেছে, সেটাই রান্না করেছি। কুমড়ো শাক যে আমার কী ভালো লাগে কি বলবো। তো কুমড়ো শাকটা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়েই ফোড়ন দিয়েছিলাম। আর এখন আর একটা সবজি বানাবো মাছের, তার জন্য এই যে মশলা কষিয়ে নিচ্ছি। 2 পিস নোনা মাছ আছে আর 2 পিস রুই মাছ আছে, সেই মাছ দিয়েই আজকে একসঙ্গে রান্না করব। তো রুই মাছ মাথা লেজ আরও আছে কিন্তু সেগুলো করব না। হাজব্যান্ড যেহেতু নোনা মাছ খায় ওর জন্য 2 পিস নোনা মাছ করব, আর 2 পিস ঈশার আর আমার জন্য এমনি মাছ করব। সিমরান কোনো মাছই খাবে না, ওর জন্য ভাতের মধ্যে একটা ডিম সিদ্ধ করতে দিয়েছি। তো এখন এই যে তেলটা গরম করে নিচ্ছি, মাছ কটা ভেজে নিচ্ছি। এই বড় মাছ 2টো নোনা মাছ আর ওই যে 2টো ও 2টো এমনি মাছ। তো এইভাবে রান্না করতে হয় আর কি, যে কোনো পরিস্থিতিতে সব কিছুতে মানিয়ে নিতে গেলে এরকমভাবেই রান্নাবান্না করতে হয়। আজকের এই কচুরমুখিটা এত বেশি ভালো ছিল কি বলবো। সামান্য একটুখানি পানি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম মোমের মতো গলে গেছে। তো যাই হোক কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, মাছ কটা একটু কড়া করে ভাজলাম। এখন এই যে ঝোলের মধ্যে তুলে দিয়ে নামিয়ে নেব, একটু পাতলা পাতলা ঝোল করব, তাহলেই হবে আর কি। তো যাই হোক মাছ কটা ভেজে তুলে দিলাম, আর এই যে মাছের তেলগুলো বেঁচে আছে কড়াইয়ে, এইগুলো সবজিটার মধ্যে ঢেলে দেব। তো এখন কিছুটা রুটি করে নেব, আমি আটাও ছেনে নিয়েছি এর মাঝে। এই যে কড়াইটা আছে এটার মধ্যেই করছি, চাটুইটাতে একটু তেল ছিল যার কারণে আজকে রুটিগুলো ফুলতে একটু অসুবিধা হবে। তো রুটিগুলো হয়েছে একটু বড় বড় সাইজের, যার কারণে ঠিকভাবে মেলে আমি ছাড়তে পারছি না। তো যাই হোক যেমনই হোক না কেন হবে তো আর কি। তো এই আটার রুটি এত ভালো লাগে, এগুলো হচ্ছে কল থেকে ভাঙিয়ে আনার আটা, তো অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি একদম নরম রুটি হয়। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
আর এই যে একসঙ্গে অনেক রুটি করে যেমনভাবে আমি ছাকি সেরকমভাবেই ছাকছি। এরকম উনুনে রুটি ছাকলে না তার মজা আরও বেশি লাগে। প্রত্যেকটা রুটি সুন্দর করে ছেঁকে নিলাম আর এখন ভাতটাও বসিয়ে দিলাম।